ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ফিজিক্সের উপরে আমি যে ভিডিওগুলো করছিলাম ক্লাস 12-এর ক্ষেত্রে, এটা পঞ্চম ভিডিও অর্থাৎ 5th ভিডিও। তা আমি তো স্থির তড়িৎ নিয়ে আলোচনা করছিলাম। তা স্থির তড়িৎ, তার মধ্যে যে অংশের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম সেটি হলো তড়িৎ দ্বিমেরু, ইলেকট্রিক ডাইপোল। তো ইলেকট্রিক ডাইপোলের জন্য কোনো মাধ্যমের মধ্যে যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয় সেই তড়িৎ ক্ষেত্র আমরা নির্ণয় করেছি দুটো বিষয়ের উপর, যার একটি হচ্ছে অক্ষস্থিত কোনো বিন্দুর উপর, আর দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে আমরা নির্ণয় করেছি। তো আজকে যেটা আমি করব সেটা হলো যে ওটা তো নির্দিষ্ট ছিল, অক্ষস্থিত অক্ষ বরাবর মধ্যবিন্দু থেকে অক্ষ বরাবর কোনো একটা বিন্দুতে নেওয়া হয়েছিল, লম্ব সমদ্বিখণ্ডকের উপর নেওয়া হয়েছিল, কিন্তু তার চারিদিকে তো প্রত্যেক বিন্দুতেই তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তা সুতরাং আমরা আজকে যেটা করব সেটি হলো তড়িৎ দ্বিমেরুর চারিদিকে যে কোনো বিন্দুর জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত সেটা আমরা আজকে নির্ণয় করে দেখব। তো তোমরা তো জানোই দ্বিমেরু গঠন করার জন্যে কি প্রয়োজন হয়, দুটো সমপরিমাণ বিপরীত জাতীয় বিন্দু আধান কোনো একটা মাধ্যমের মধ্যে রাখা হয়েছিল। সেই গণনা আমরা করেছি, সেই মাধ্যমটা ধরে নিয়েছিলাম শূন্য বা বাই মাধ্যম। তুমি এখানেও শূন্য বা বাই মাধ্যম ধরেই নির্ণয় করতে পারো। তা ওখানে তো শূন্য মাধ্যম ধরা হয়েছিল, তা এখানে মনে করি যে কোনো একটা মাধ্যম বাস্তবে আছে, সেই মাধ্যমটা যাই হোক না কেন, তাহলে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কে হয়, আর শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এপসাইলন শূন্য হলে আমরা লিখতে পারি অক্ষস্থিত কোনো বিন্দুর যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং ওই মধ্যবিন্দু থেকে অক্ষের উপর ওই বিন্দুর দূরত্ব আর দ্বিমেরু সৃষ্টিকারী দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব, ওই দূরত্বের তুলনায় যদি অত্যন্ত নগণ্য হয়, তাহলে পরে কত ইলেকট্রিক ফিল্ড অক্ষের উপর ওই বিন্দুতে উৎপন্ন হয় এবং লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে কত হয় সেটাও আমরা এখানে আমরা দেখেছি গত আলোচনায়। তাহলে পরে সে কত, এইবার তাহলে অক্ষস্থিত কোনো বিন্দুর প্রাবল্য যদি ওই দ্বিমেরুর সৃষ্টিকারী দুটি আধানের মধ্যবর্তী দূরত্বের মধ্যবিন্দু থেকে অক্ষের উপর ওই বিন্দুর দূরত্ব যা মান, তা যদি দ্বিমেরু সৃষ্টিকারী তোমার দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব যা থাকে তার তুলনায় যদি বৃহৎ হয়, তাহলে পরে আমরা জানি ই সমান ইলেকট্রিক ফিল্ড ই সমান 1/4 এপসাইলন শূন্য 2p বাই আর কিউব, যদি শূন্য মাধ্যম হয় এসআই তে গণনা হয়। পিটা কি এখানে? পি হলো দ্বিমেরু ভ্রামক ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। তাহলে পরে শূন্য মাধ্যম না হলেই অন্য যদি যে কোনো মাধ্যম নেওয়া হয় এবং তার পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কে হয়, তবে আমরা পরিবর্তিত গাণিতিক রূপ অক্ষস্থিত কোনো বিন্দুর প্রাবল্য ই সমান লিখতে পারি 1/4 কে এপসাইলন শূন্য
2p ডিভাইডেড বাই আর কিউ। আর দ্বিমেরু সৃষ্টিকারী দুটি আধানের সংযোজক রেখার মধ্যবিন্দু থেকে লম্ব মানে মধ্যবিন্দুর উপর যে লম্ব সমদ্বিখণ্ডক আঁকা হয়, সেই লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো দূরত্বে যদি তোমার হচ্ছে সেই দূরত্বও যদি আর হয়, তাহলে পরে আমরা লিখতে পারি 1/4 কে এপসাইলন 0 পি বাই আর কিউ। এই পর্যন্ত আমাদের ছিল। এইবার আমরা দেখব, যদি দ্বিমেরু কোন একটা মাধ্যমে রাখা হয়, তার চারিদিকে যে কোনো বিন্দুর হচ্ছে ক্ষেত্র প্রাবল্য বা প্রাবল্যের মান কত, আমরা সেটা নির্ণয় করব। তো এইবার তুমি ছবির দিকটা দেখো। মনে করি এ এবং বি দুটি বিন্দু, সেই দুটি বিন্দুতে এ বিন্দুতে রাখা হয়েছে মাইনাস কিউ আধান, আর বি বিন্দুতে রাখা হয়েছে প্লাস কিউ আধান। তো এখন দ্বিমেরু ভ্রামক সর্বদাই ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে ক্রিয়া করে, আমরা জানি। তাহলে দ্বিমেরু ভ্রামক যদি এই দ্বিমেরুর জন্য পি হয়, তবে আমরা মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধানের দিকে ভেক্টরটি দেখাচ্ছি, মানে দ্বিমেরু ভ্রামক ভেক্টর রাশি, তো সেইটা আমরা ওখানে পি দ্বারা চিহ্নিত করেছি। এখন যে কোনো বিন্দুর জন্য আমরা যদি নির্ণয় করতে চাই, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুর ক্ষেত্র প্রাবল্য, এইবার দেখো এই যে তোমার হচ্ছে ও বিন্দু, এইটা হচ্ছে মধ্যবিন্দু দ্বিমেরু সংযোগকারী সরলরেখা। তাহলে এখান থেকে আর দূরত্বে সি একটা বিন্দু নেওয়া হলো, যেখানে ও সি রেখাটি দ্বিমেরু ভ্রামকের দিকে অভিমুখের সঙ্গে থিটা কোণে নত হলো। যে কোনো বিন্দু তো, তা সেই যে কোনো বিন্দুর সঙ্গে এটা একটা অ্যাঙ্গেল তো অবশ্যই করবে, সে অ্যাঙ্গেলটার মান যাই হোক। তাহলে আমরা মনে করছি কি, যে দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে সি বিন্দুর আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তাহলে পরে এই রেখাটি অর্থাৎ ও সি দ্বিমেরু ভ্রামকের অভিমুখের সঙ্গে কত ধরা হলো, থিটা কোণে আনত আছে। তাহলে পরে এখন দেখো, এই যে পি যেহেতু ভেক্টর রাশি, তার সঙ্গে এটা থিটা কোণ করেছে, তাহলে দেখো তো ওসি বরাবর এই দ্বিমেরু ভ্রামকের একটা উপাংশ কত হবে বলো, পি কস থিটা। তাহলে দ্বিমেরু যেহেতু ভেক্টর রাশি, তার একটা উপাংশ এর সঙ্গে কত কোণ করেছে, থিটা কোণ করেছে, সুতরাং ওসি বরাবর তার উপাংশ কত, পি কস থিটা। আচ্ছা, এবং এই যে ওসির উপর ও বিন্দুতে যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে এখানে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে দেখো তো এই উপাংশটা তোমার হচ্ছে কত হচ্ছে, পি সাইন থিটা। তাহলে পরে এই যে ভ্রামক, এই ভ্রামকের তোমার হচ্ছে কি হলো, দ্বিমেরু ভ্রামকের উপাংশ হলো কত, দুটো উপাংশ হলো। একটা উপাংশ তোমার হচ্ছে ওসি বরাবর, তাহলে উপাংশ তো তোমার দ্বিমেরুই, মানে দ্বিমেরুর একটা অংশ, সেটাও তো দ্বিমেরু। তাহলে দেখো তো আমাদের পূর্বে যে আমি হচ্ছে টপিকসটা করেছি, যে অক্ষস্থিত কোনো বিন্দুর ক্ষেত্রে তোমার হচ্ছে দ্বিমেরু অক্ষ বরাবর ছিল তো। তাহলে দেখো তো সেই দ্বিমেরু অক্ষ বরাবর যদি হয়, তাহলে পরে অক্ষ বরাবর তোমার হচ্ছে দ্বিমেরু কত আছে, পি কস থিটা। আর তার সঙ্গে লম্ব দিক বরাবর দ্বিমেরু কত হবে, পি সাইন থিটা। তাহলে পরে আমি গত ভিডিওতে বারবার বলেছিলাম যে এই যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের যে অভিমুখ,
অক্ষের উপর কোনো বিন্দুতে যদি প্রাবল্য আমরা নির্ণয় করি, তার অভিমুখ ছিল ধনাত্মক আধান যেদিকে, অর্থাৎ তোমার হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক যে রেখা বরাবর ক্রিয়া করছিল ওই অভিমুখেই তোমার হচ্ছে প্রাবল্যের অভিমুখ হয়েছিল। আর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ কোন দিকে হয়েছিল? দ্বিমেরু ভ্রামক যেদিকে ক্রিয়াশীল ছিল তার ঠিক বিপরীত দিকে। মনে করে দেখো, যদি মনে না থাকে তাহলে পরে এটা তো তোমার পঞ্চম ভিডিও হচ্ছে, চতুর্থ ভিডিওর মধ্যে তুমি দেখে নিতে পারো। তাহলে পরে এখন দেখো, সেই ক্ষেত্রে এই যে আর দূরত্বে এই যে তোমার হচ্ছে সি বিন্দুতে কয়টা প্রাবল্য ক্রিয়া করছে? তোমার হচ্ছে দুটো দ্বিমেরুর জন্য ভ্রামকের জন্য, দুটো দ্বিমেরু ভ্রামকের জন্য দুটো তোমার হচ্ছে প্রাবল্য ক্রিয়া করছে। তাহলে পরে একটা হচ্ছে পি কস থিটা যেদিকে ক্রিয়া করছে সেই বরাবর, অর্থাৎ যদি এটা অক্ষ হতো তাহলে অক্ষ বরাবর সেখানে কত হয়েছে সেটা আমরা ধরে নিচ্ছি যে সিটি বরাবর তোমার যে প্রাবল্য সেটা হচ্ছে ইউ1। আর এইটার হচ্ছে তাহলে আর একটা যে ভ্রামক সেটা হচ্ছে তোমার পি সাইন থিটা। তাহলে এটা দেখো আমাদের এই দিকে ক্রিয়া করছে, সুতরাং তোমার হচ্ছে এই বিন্দুতে তার জন্য অর্থাৎ পি সাইন থিটা দ্বিমেরু ভ্রামকের জন্য তড়িৎ ক্ষেত্র অভিমুখ কোন দিকে হবে? দেখো সিএস বরাবর, অর্থাৎ বিপরীত দিকে। তাহলে আমরা কয়টা পেলাম? দুটো পেলাম। একটার চরিত্র হচ্ছে তোমার লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হলে যেটা, আর আরেকটা চরিত্র কি? অক্ষস্থিত কোনো বিন্দুতে যদি তোমার প্রাবল্য হয় তার সমতুল্য। তাহলে দেখো অক্ষস্থিত তোমার হচ্ছে দ্বিমেরু ভ্রামক কত? পি কস থিটা। আর হচ্ছে তোমার লম্ব সমদ্বিখণ্ডক যদি হতো তাহলে পরে তার দ্বিমেরু ভ্রামক কত? পি সাইন থিটা। এইবার এই পি কস থিটা দ্বিমেরুর যে উপাংশ এবং পি সাইন থিটা দ্বিমেরুর যে উপাংশ, তাহলে দ্বিমেরু থেকেই তো এসছে, অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের যে তোমার ভ্রামক থেকেই তো উপাংশ দুটো এসছে। তাহলে এই দুটো তোমার হচ্ছে দ্বিমেরু ভ্রামকই, কিন্তু পি কস থিটা এবং পি সাইন থিটা এই যে উপাংশ দুটির জন্যে ওই সি বিন্দুতে কটা তড়িৎ ক্ষেত্র আসবে? দুটো তড়িৎ ক্ষেত্র আসবে। এবার তোমরা একটু ভেবে দেখো, পি কস থিটা যে উপাংশ, দেখো এইটা ওসি বরাবর, অর্থাৎ ওই পি কস থিটার জন্য যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা ইউ1 পাচ্ছি ওটা কিন্তু পূর্বে যে অক্ষস্থিত যে প্রাবল্য নির্ণয় করা হয়েছিল সেই তোমার হচ্ছে ভূমিকা পালন করছে। আবার দেখো এই সি বিন্দুটি এই পি সাইন থিটা যে উপাংশ আছে কার? দ্বিমেরু ভ্রামকের। দেখো তাহলে এই দ্বিমেরু ভ্রামকের যে আর একটা উপাংশ পি সাইন থিটা, তার জন্যে এই সি বিন্দু ওসি যুক্ত করার পরে যে দূরত্ব হয়েছে তা কিন্তু এটার উপর লম্ব অবস্থায় আছে। তাহলে পরে পি সাইন থিটার জন্য, পি সাইন থিটা উপাংশের জন্য যে তড়িৎ ক্ষেত্রটা আমরা পেলাম সেটা কিন্তু ওই পূর্বের যেটা আলাদাভাবে করা হয়েছিল লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুর প্রাবল্য সেই ভূমিকা নিচ্ছে। তাহলে পরে একটা তড়িৎ দ্বিমেরুর জন্য যে তড়িৎ ক্ষেত্র চারিদিকে সৃষ্টি হচ্ছে তার যে কোনো বিন্দুর জন্য আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যখন নির্ণয় করতে চাইছি তখন প্রকৃত যে দ্বিমেরু ভ্রামক যেটা ছিল তাকে দুটো উপাংশে ভাগ করা হয়েছে। একটা উপাংশে তোমার জন্য কি হলো? অক্ষস্থিত কোনো বিন্দুর প্রাবল্য
যেভাবে নির্ণয় করা হয়েছিল এখানে সেইটাই হবে। আর আরেকটা উপাংশ অর্থাৎ পি সাইন থিটার জন্য যে তোমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে সেটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুর প্রাবল্য ভূমিকা পালন করবে। তাহলে পরে এখানে তোমাদের একটা কথা বলি, ওই যে তোমার আর যে দূরত্ব অর্থাৎ ওসি সমান যে আর ওসি সমান যে আর এবং দ্বিমেরুর সৃষ্টিকারী দুটি আধানের যে মধ্যবর্তী দূরত্ব, এটার তুলনায় ওটা অনেক বেশি যদি হয় তাহলে পরে আমরা জানি তোমার হচ্ছে U1 অক্ষস্থিত কোন বিন্দুর প্রাবল্য, এখানে সেই বিন্দুটি যদি সি হয় তাহলে সি বিন্দুতে প্রাবল্য কি হবে 1/4πk এপসাইলন 0 2p। আমাদের সূত্র ছিল 2p, আর 2p এর জায়গায় কি হবে এইটা হবে, অর্থাৎ তোমার হচ্ছে 2 আর p এর জায়গায় কি হবে p cos θ। তাহলে p cos θ আমরা পেলাম ডিভাইডেড বাই p cos θ আমরা পেলাম ডিভাইডেড বাই r কিউব। দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্ব অতি ক্ষুদ্র যদি হয় আর মধ্যবিন্দু থেকে সেই কাঙ্ক্ষিত বিন্দু লম্ব সমদ্বিখণ্ডকের উপর সেই বিন্দুর দূরত্ব যদি আর হয় তাহলে পরে তোমার E2 সমান আমরা কত পাবো 1/4πk এপসাইলন 0। এখানে ওখানে ছিল p, শুধু p, তাহলে p এর জায়গায় কি হবে p sin θ বাই তোমার হচ্ছে আর p। তাহলে এই যে দুটো তোমার হচ্ছে প্রাবল্য পাওয়া গেল, এই দুটো প্রাবল্য তোমরা দেখো, আমরা যেটা জানি, আমরা অতীতে যেটা শিখেছি সেটা অক্ষস্থিত কোন বিন্দুর প্রাবল্যর অভিমুখ কোন দিকে হবে, অক্ষ বরাবর দূরের দিকে। আর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুর প্রাবল্য অভিমুখ কি হবে, অভিমুখ হবে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ যেদিকে আছে তার বিপরীত দিকে, অর্থাৎ এইটার সমান্তরালে এই বিপরীত দিকে হচ্ছে, অর্থাৎ CS বরাবর। আর ওইটা হচ্ছে কি হবে CT বরাবর। তাহলে এটা হচ্ছে CT বরাবর আর এটা হচ্ছে CS বরাবর। তাহলে সি বিন্দুতে আমরা কটা প্রাবল্য পেলাম, সি বিন্দুতে আমরা দুটো প্রাবল্য পেলাম। এবার এই দুটো প্রাবল্যের মধ্যবর্তী কোণ কত, এই কোণটার মান হচ্ছে কত 90 ডিগ্রি, অর্থাৎ দুটো প্রাবল্য এখানে পরস্পরের উপর সমকোণে ক্রিয়া করছে। তাহলে পরে সি বিন্দুতে দুটো ভেক্টর ক্রিয়া করছে এবং তাদের অন্তর্বর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে পরে 90 ডিগ্রি যদি দুটো ভেক্টরের অন্তর্বর্তী কোণ হয় তাহলে পরে আমরা লব্ধি প্রাবল্য ই সমান কত লিখতে পারবো, ই সমান আমরা লিখতে পারবো √E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার। যদি দুটো ভেক্টরের অন্তর্বর্তী কোণ 90 ডিগ্রি হয় তবে তার লব্ধির মান হবে √ ভেক্টর দ্বয়ের মানের বর্গের সমষ্টির সমান। তো এইবার দেখো, তাহলে পরে আমরা এই দুটো দেখে নাও, আমি মুছে দেবো, তো এই দুটো দেখে নাও। তাহলে E1 সমান 1/4πk এপসাইলন 0, E2 সমান 1/4πk এপসাইলন 0, আর E1 এর E2 এর সঙ্গে গুণ কত হচ্ছে 2p cos θ বাই r কিউব, আর এটা p sin θ বাই r কিউব। তাহলে চলো এখানটা এবার বসিয়ে দেই। আর একটা কথা বলি, আমরা ওই প্রথম দুটো করতে গিয়ে শূন্য মাধ্যম ধরেছিলাম, বায়ু হতে পারে, তাহলে সেক্ষেত্রে এই কে এর মান কত 1 ছিল বলে কেটা লেখা হয়নি।
আমরা এখানে ধরে নিচ্ছি যে কোনো একটা মাধ্যম ধরতেও পারে। যদি তোমার হচ্ছে যে কোনো একটা মাধ্যম ধরো তার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, আর যদি বলে দাও তুমি শূন্য মাধ্যম, তাহলে আর কিছুই লিখতে হবে না। আর গণনাটা আমরা কিসে করছি? গণনা করছি এসআই পদ্ধতিতে। তাহলে পরে আমরা সি বিন্দুতে দুটো প্রাবল্য E1 এবং E2 পেয়ে গেলাম। এখন এই জায়গায় আমরা বসিয়ে দেব। তাহলে এবার একটু দেখো, তাহলে আমরা এখানে কি লিখবো তোমাদের মনে আছে তো? ওটা তো তোমাদের থেকেই যাবে, রেকর্ডটা তো দেখেই নিতে পারবে। এবার দেখো, তাহলে E1 স্কয়ার E2 স্কয়ার দুটোর ক্ষেত্রেই একটা কমন ফ্যাক্টর আছে 1/4 পাই এপসাইলন কে এপসাইলন শূন্য। তার মানে আমরা সেটা কি করতে পারি? কমন নিলে আমরা হচ্ছে 4 পাই কে এপসাইলন শূন্য, তার হচ্ছে স্কয়ার, দুটো আছে তো, ওটা কমন নিলাম। আর কি কমন থাকবে? আর কি আসবে? পি বাই আর কিউ, তার হচ্ছে স্কয়ার। আর থাকলো কে? আর থাকলো হচ্ছে 2 cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। এই গেল তোমার হচ্ছে এখানে, এখানে হচ্ছে তোমার হচ্ছে তাহলে দুই ছিল তো স্কয়ার, তো এই স্কয়ার, তো এখানে 4 হবে। তাহলে 4 cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে পরে এইবার একটু দেখো, এই দুটো বাইরে নিয়ে আসা যায়। বাইরে নিয়ে আসলে আমরা কত পাবো? 1/4 পাই কে এপসাইলন শূন্য পি বাই আর কিউ রুট ওভার 4 cos স্কয়ার থিটা প্লাস, এটা সমান কত লিখতে পারি? 1 মাইনাস cos স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা সমান, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তো তাহলে সাইন স্কয়ারটা আমরা একটাতে নিয়ে আসি, সাইন স্কয়ারটাকে তোমার অপনয়ন করে দিই, তাহলে এটা বসানো যাবে তো। তাহলে এবার দেখো, এইটা 1/4 পাই কে এপসাইলন 0 পি বাই আর কিউ রুট ওভার 1 থাকছে, তাহলে 3 cos স্কয়ার থিটা প্লাস 1। তাহলে পরে আমরা পেলাম কত? এইটা হচ্ছে তোমার যে কোনো বিন্দু প্রাবল্য। তাহলে যে কোনো বিন্দুর প্রাবল্য কার উপর নির্ভর করছে? এই যে থিটা। দেখো এখানে সব হচ্ছে ধ্রুবক, আর হচ্ছে শুধুমাত্র থিটার পরিবর্তন হলেই এর পরিবর্তন হবে। তাহলে এইটা হচ্ছে তোমার সমীকরণ। এখন দেখো অভিমুখ তাহলে কি হবে? তাহলে অভিমুখ, তাহলে দুটো ভেক্টরের এই তোমার হচ্ছে U1 এবং E2, আমরা ধরে নিচ্ছি যে এই দুটো ভেক্টরের লব্ধির অভিমুখ, এই লব্ধির অভিমুখ U1 ভেক্টরের সঙ্গে ফাই কোণে নত, ফাই কোণে নত। তাহলে ট্যান ফাই সমান কত? এটা মুছে দিলাম। তাহলে ট্যান ফাই সমান, এটা তো লম্বা ছিল, তাহলে একবারে আমরা করতে পারি। যার সঙ্গে অ্যাঙ্গেল করে নি সেটা কোথায় যাবে? সেটা যাবে উপরে। তাহলে E2 বাই হচ্ছে E1। তাহলে E2 কত? E2 হচ্ছে 1/4 পাই কে এপসাইলন শূন্য তোমার 2 শূন্য পি সাইন থিটা ডিভাইডেড বাই আর কিউ ডিভাইডেড বাই 1/4 পাই কে এপসাইলন শূন্য 2 পি cos
থিটা বাই আর কিউ। রেজাল্ট কি হলো? রেজাল্ট হলো তোমার এই পি সব কেটে কুটে এখানে একটা হাফ আছে আর হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এটা হচ্ছে চূড়ান্ত ভাবে টিকলো। এইটা সমান কত? হাফ অফ ট্যান থিটা। তাহলে আমরা কি পেলাম? ট্যান ফাই সমান হাফ অফ ট্যান থিটা। এটা হচ্ছে অভিমুখ। বুঝতে পারলে? এই হলো তোমার হচ্ছে কোন বিন্দুর, তোমার যে কোনো বিন্দুর হচ্ছে কি তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য আমরা নির্ণয় করতে পারলাম। দেখো, আমার মনে হয় বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তথাপি যদি না বোঝো তাহলে তো আমার বলাই আছে, মেসেজ করে জানাবে যদি দেখো। তো এই গেল মানে তোমার তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য অক্ষর উপর কোনো বিন্দুর প্রাবল্য আমরা করেছি, লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুর প্রাবল্য সেটা নির্ণয় করেছি। আজকে করলাম হচ্ছে যে কোনো বিন্দুর জন্য প্রাবল্য কত আসবে সেইটা। তাহলে এ পর্যন্ত হলো। এখন আমরা যেটা করব, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এসছে, সেজন্য তোমাদের অত্যন্ত ভালোভাবে এটা বুঝতে হবে। সেটা কি? এই যে দ্বিমেরুর কথা বলা হলো, সেই দ্বিমেরুকে যদি আমরা এতক্ষণ ধরে যে বিষয়গুলো আমরা করলাম, ও মানে তোমার হচ্ছে একটা দ্বিমেরুর সৃষ্টি হলে তার অক্ষ বরাবর সেটা পেলাম, তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর পেলাম, তার হচ্ছে যে কোনো বিন্দুর জন্য পেলাম। এটা কিন্তু তার নিজস্ব ক্ষেত্র, দুটো আধান দ্বারা ক্ষেত্র তৈরি হয়েছিল, সেই ক্ষেত্রের আমরা যে কোনো বিন্দুতে পেলাম। সেই ক্ষেত্রে যে কোনো বিন্দুতে আমরা নির্ণয় করলাম। এখন যদি বিষয়টা এমন হয় যে একটা দ্বিমেরু, তাকে স্থাপন করা হলো এক্সটার্নাল একটা তড়িৎ ক্ষেত্রে, মানে আগেই একটা তড়িৎ ক্ষেত্র সেখানে ছিল, হতেই পারে যে আগেই একটা তড়িৎ ক্ষেত্র সেখানে তৈরি আছে, আর সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে তুমি একটা দ্বিমেরুকে নিয়ে গেলে, তাহলে পরে কি ঘটনা ঘটবে সেটাই আমরা হচ্ছে দেখব। এখন পূর্বে যে তড়িৎ ক্ষেত্র ছিল, সেই তড়িৎ ক্ষেত্র তোমার এখানে আমরা ধরে নিচ্ছি সুষম তড়িৎ ক্ষেত্র। এইবার সুষম তড়িৎ ক্ষেত্র বলতে আমরা কি বুঝি? এর আগে বলা হয়েছে, আমি আর একবার স্মরণ করিয়ে দিচ্ছি। তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুর প্রাবল্য যদি একই হয়, তবে সেই তড়িৎ ক্ষেত্রকে বলা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। তা সুষম তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করা হয় কার দ্বারা? মানে তড়িৎ ক্ষেত্রটাকে তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চিত্ররূপ আমরা কার দ্বারা প্রকাশ করি? বলরেখা দ্বারা। তাহলে পরে বলরেখার যে বিভিন্ন ডিজাইন, কিভাবে তুমি হচ্ছে বলরেখা এঁকেছো, তার উপর হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চরিত্র কি আছে সেটা আমরা বলতে পারবো। তাহলে আমরা এখানে চাইছি যে তড়িৎ ক্ষেত্রটা আমরা দেখাবো, সেই তড়িৎ ক্ষেত্রটি যেন সুষম হয়। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র কিভাবে দেখানো যায়? ছবিতে মা বলরেখার সাহায্যে যদি বলরেখাগুলোকে সমান্তরাল করে আঁকো, তাহলে পরে সেই তড়িৎ ক্ষেত্রকে আমরা বলছি সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রের হচ্ছে চিত্ররূপ কি? কতকগুলো সমান্তরাল বলরেখা। এই যে সমান্তরাল বলরেখা তোমার হচ্ছে দ্বারা যে তো সুষম তড়িৎ ক্ষেত্র প্রকাশ করা হলো, তাহলে আমরা এবার দেখব সেই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা দ্বিমেরুকে আনা হয়, তাহলে পরে কি ঘটনা ঘটে। ঘটনা বলতে
আমরা নির্ণয় করব যে সুষম তড়িৎ ক্ষেত্রে যদি একটা দ্বিমেরুকে স্থাপন করা হয় তাহলে তার উপর একটি টর্ক ক্রিয়া করে। টর্ক ক্রিয়া করে। তা টর্ক কি? টর্কটা সম্পর্কেও তোমার ধারণা 11-এ দেওয়া হয়েছিল। যদি ভুলে থাকো আমি আর একবার বলছি, টর্ক মানে কি? টর্ক কখন সৃষ্টি হয়? টর্ক সৃষ্টি হওয়ার আগে তোমার হচ্ছে সৃষ্টি হতে হবে দ্বন্দ্ব। দ্বন্দ্ব কি? দ্বন্দ্ব হচ্ছে দুটি সমান্তরাল এবং বিপরীতমুখী বল যদি একটি বস্তুর ভিন্ন দুই বিন্দুতে ক্রিয়া করে তবে ওই দুটি বলের একসঙ্গে বলা হচ্ছে দ্বন্দ্ব। তাহলে দ্বন্দ্ব যেখানটায় বলা হবে, দ্বন্দ্ব মানেই কি সেখানে একটা বস্তুর দুটো ভিন্ন বিন্দুতে দুটি সমান্তরাল বল হচ্ছে তোমার বিপরীতমুখী ক্রিয়া করছে। তো এইবার এইখানটায় দেখো, মনে করো যে একটা সুষম তড়িৎ ক্ষেত্র আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। একটা সুষম তড়িৎ ক্ষেত্র কিভাবে আমরা সেটা চিত্রের মাধ্যমে প্রকাশ করব, সেখানে চিত্রের মাধ্যমে প্রকাশ করব কতকগুলো সমান্তরাল, তোমার হচ্ছে কতকগুলো সমান্তরাল রেখা। এই সমান্তরাল রেখা যেখানে তোমার হচ্ছে দেখবে সেখানেই সেটা ধরে নিতে হবে যে ওখানে তড়িৎ ক্ষেত্রটা সুষম আছে, অর্থাৎ প্রত্যেক বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান কি সমান। এখন দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, তাহলে পরে এইবার কথা হলো দ্বন্দ্ব সৃষ্টি হলো। তাহলে দ্বন্দ্ব সৃষ্টির জন্য সমান্তরাল বিপরীতমুখী বলের দরকার হচ্ছে। আর যেখানে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে সেই দ্বন্দ্ব সৃষ্টি হবে, সেই দ্বন্দ্ব সৃষ্টি হলেই টর্কের আবির্ভাব ঘটবে। তাই টর্কের হিসাবটা কি? দ্বন্দ্ব সৃষ্টিকারী দুটি বলের যে কোনো একটি বলের মান আর দুটি বলের মধ্যবর্তী লম্ব দূরত্ব, এই দুইয়ের গুণফলটাকে হচ্ছে আসলে টর্ক। এইবার দেখো, তাহলে আমরা ধরে নিচ্ছি সুষম হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র, এটা সুষম। তুমি যে কোনো জায়গায়, যে প্রত্যেকটা জায়গায় তোমার হচ্ছে ই এর মান 1। তারা কোন দিকে ক্রিয়া করছে? আমাদের বোর্ড সাপেক্ষে কোন দিকে? বোর্ড সাপেক্ষে তোমার হচ্ছে উপরের দিকে ক্রিয়া করছে, এইখানটায়। তো বোর্ড সাপেক্ষে যখন উপরের দিকে ক্রিয়া করছে, আমরা ওই দ্বিমেরুটা মানে তোমার হচ্ছে দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে মনে করো থিটা কোণে আমরা নিলাম। তাহলে এখানটায় হচ্ছে এটা মনে করো এ বিন্দু, এইখানটায় মাইনাস কিউ আধান আছে, এইটা মনে করো বি বিন্দু, এখানে তোমার হচ্ছে প্লাস কিউ আধান আছে। বুঝতে পারলে? এইবার এই যে তোমার হচ্ছে এই দুটোর মধ্যবর্তী দূরত্ব কত? দুটোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার 12। বোঝা গেল? কত কোণে আনত আছে? থিটা কোণে আনত আছে। কার সঙ্গে? তড়িৎ ক্ষেত্র অভিমুখ। সবই তড়িৎ ক্ষেত্র অভিমুখ দেখানো, যেহেতু সুষম তাহলে সব বিন্দুতেই তোমার হচ্ছে একই তড়িৎ ক্ষেত্র আছে। তো এইবার দেখো, এই যে কিউ ধনাত্মক কিউ, তাহলে আমরা জানি যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো একক ধনাত্মক আধান রাখা হয়, সেই আধানের গতি যেদিকে সেই দিক হয় তড়িৎ ক্ষেত্রের অভিমুখ। তাহলে একক ধনাত্মক আধান রাখলে কোন দিকে যাবে? একক ধনাত্মক আধান আনলে তোমার হচ্ছে যেহেতু ধনাত্মক আধান, আর এই তড়িৎ ক্ষেত্রটা এই দ্বন্দ্ব সৃষ্টিকারী কিন্তু তোমার হচ্ছে আধান নয়, আধান মানে
যে তড়িৎ ক্ষেত্রটা এখানে সৃষ্টি হয়েছে, যে আধানের জন্যই হোক না কেন, সেই আধানটা তো আমরা জানি না, তাহলে সেই আধান যাই হোক না কেন আমরা জানি না, তাহলে এবারে ওই বরাবর তোমার হচ্ছে কত তড়িৎ ক্ষেত্র কাজ করছে, ই পরিমাণ তড়িৎ ক্ষেত্র হচ্ছে কাজ করছে। তাহলে বল কত? বল ইন্টু তড়িৎ ক্ষেত্র, একক ধনাত্মক আধান আনলে যে পরিমাণ বল অনুভব করে, তাহলে এখানে কত আধান আনা হয়েছে? কিউ পরিমাণ আধান আনা হয়েছে। তাহলে পরে কত বল ক্রিয়া করবে? দেখো তো, ইকিউ পরিমাণ বল ক্রিয়া করবে। কত বল? ইকিউ পরিমাণ ক্রিয়া করবে। এই বল কোন দিকে ক্রিয়া করবে? তড়িৎ ক্ষেত্র যেদিকে আছে সেই দিকে এই বল ক্রিয়া করবে, যেহেতু ধনাত্মক। আর এই দিকে তোমার হচ্ছে একই বল ক্রিয়া করবে, সেটা কত? মান 1। কোন দিকে ক্রিয়া করবে? নিচের দিকে ক্রিয়া করবে। তাহলে পরে এই যে তোমার ইকিউ বল, এটাও ইকিউ বল, মানের দিক দিয়ে সমান হলো, কিন্তু অভিমুখ কি হলো? বিপরীত দিকে হলো। তাহলে কি ইকিউ যে তোমার হচ্ছে বল, কয়টা বল? দুটো বল, দুটো ভিন্ন বিন্দুতে ক্রিয়া করছে কিন্তু বিপরীতমুখী, তাহলে সেখানে দ্বন্দ্ব সৃষ্টি হলো না বলো? তাহলে টর্কি দ্বন্দ্ব সৃষ্টিকারী দুটি বলের যে কোনো একটি বল এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, এই দুয়ের গুণফল। কিন্তু দেখো, এটা তো তির্যক ভাবে আছে, এটা তো লম্ব নয়। তাহলে আমরা লম্ব দূরত্ব কোথায় পাবো? তাহলে এবার দেখো, এইবার এই যে দ্বন্দ্ব সৃষ্টিকারী দুটি বলের একটি বল, এই যে তুমি তাকিয়ে দেখো, দেখো তো, এই যে দুটি আধানের মধ্যবর্তী যে তোমার হচ্ছে দূরত্ব ছিল 12, আর হচ্ছে তোমার এইখানটা যদি থিটা হয়, তাহলে দেখো এটা হচ্ছে তোমার হচ্ছে কি থিটা, এইটা সমান্তরাল এইটা, এই হচ্ছে তোমার ভেদক, তাহলে এটা যদি থিটা, এটা থিটা। তাহলে এই থিটার সাপেক্ষে দেখো তো এখানে কি হচ্ছে, এখানে 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ কত? থিটা। তাহলে পরে এইটাই তোমার হচ্ছে দ্বন্দ্ব সৃষ্টিকারী দুটি বলের মধ্যবর্তী তোমার হচ্ছে দূরত্ব। তাহলে এই দূরত্বটা কত? 2l। দেখো তো সাইন থিটা কিনা, এই দূরত্বটা 2l সাইন থিটা। কেন হলো? কারণ হচ্ছে তোমার এই থিটার সাপেক্ষে এইটা কি, এইটা হচ্ছে তোমার লম্ব, এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তার মানে তোমার হচ্ছে আমাদের হচ্ছে দরকার, এটা দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে। তাহলে অতিভুজ যদি দেওয়া থাকে, তাহলে দেখো তো আমরা লিখতে পারি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব কত? এইটা নাম দিয়ে দেওয়া হলো এটা এ, এটা বি, এটা সি। তাহলে তোমার সাইন থিটা সমান এসি বাই এবি, এসি বাই এবি, বা এসি সমান এবি সাইন থিটা। এবি সমান কত? এবি সমান হচ্ছে 2l। তাহলে আমরা কত পেলাম? লম্ব দূরত্ব 2l সাইন থিটা। তাহলে পরে এইবার টর্ক কত ক্রিয়া করছে? তাহলে টর্ক টাউ সমান দ্বন্দ্ব সৃষ্টিকারী দুটি বলের যে কোনো একটি বলের মান, সেটা কত? ইকিউ ইন্টু তাদের মধ্যে দূরত্ব। কত দূরত্ব? লম্ব দূরত্ব, সেটা কত? 2l সাইন থিটা। তো এইবার দেখো 2l কিউ ই সাইন থিটা আমরা লিখতে পারি। এইবার দেখো এইটা সমান কত? দ্বিমেরু ভ্রামক পি, আমরা যেটা প্রকাশ করছি সর্বদাই 2l কিউ বা 2ql। তাহলে এইবার এইটা সমান লিখতে পারি পি ই সাইন থিটা। তাহলে পি ই সাইন থিটা, এটাই হচ্ছে টর্কের রাশিমালা বা মান, পি ই সাইন থিটা। এবার একটু তাকিয়ে দেখো যে
এইবার এই যে টর্ক কোন দিকে কাজ করছে দেখো তো, তোমার হচ্ছে টর্কটা হচ্ছে এই রকম, তোমার বল প্রয়োগ করলে রৈখিক গতির সৃষ্টি হয়, আর টর্ক প্রযুক্ত হলে সেখানে ঘূর্ণন গতির সৃষ্টি হয়। তাহলে এখানে ঘূর্ণন অভিমুখটা কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে, এই দিকে ঘুরছে। তো এবার দেখো পি কি, পি হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান, ইটা কি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান, এই দুটোই ভেক্টর রাশি। তাহলে পরে আমরা দেখো, যদি আমরা পূর্বে আমরা জেনে থাকি সি সমান ধরো এ বি সাইন থিটা যদি হয়, তাহলে সি সমান কত এ ক্রস বি, অর্থাৎ তোমার হচ্ছে সাইন থিটা এলেই আমরা লিখতে পারি যে হচ্ছে তোমার পি ক্রস ই। তাহলে তোমার এখানে এই যে টাও, এটা কি রাশি, এটা ভেক্টর রাশি। টাও মানে হচ্ছে তোমার টর, তাহলে টর কি রাশি, ভেক্টর রাশি। এখানে দেখো প্রমাণ হচ্ছে যে এখানে সাইন থিটা এসছে, মানে যদি কস অপেক্ষক হতো তাহলে সেটা স্কেলার রাশি হতো। তাহলে পরে আমরা এইবার তোমার হচ্ছে বলতে পারি যে টাও সমান পিই সাইন থিটা, অতএব টাও ভেক্টর সমান পি ক্রস ই। এবার দেখো পি এবং ই যে তলে ক্রিয়া করে, পি এবং ই যে তলে ক্রিয়া করে, টর্ক সেই তলের লম্ব বরাবর, সেই তলের উপর লম্ব বরাবর ক্রিয়া করে। বা আমরা আরেকভাবে বলতেই পারি যে তোমার পি এবং ই যদি এক্স ওয়াই তলে ক্রিয়া করে, তাহলে টর্ক জেড অক্ষ বরাবর ক্রিয়া করবে। বা পি এবং ই যদি ওয়াই জেড তলে ক্রিয়া করে, তাহলে পরে তোমার হচ্ছে টাও ক্রিয়া করবে এক্স অক্ষ বরাবর। বুঝতে পেরেছো তো? তা এই হচ্ছে তোমার টর্কের রাশিমালা। তাহলে পরে এইবার দেখো, তাহলে পি এবং ই, এটা যদি পি হয়, এটা যদি ই হয়, এটা যদি যে কোনো একটা তল হয়, তাহলে জেড হবে তোমার এটা যদি জেড অক্ষ, তাহলে এটা যদি জেড অক্ষ হয়, টর্ক তোমার হচ্ছে জেড অক্ষ বরাবর ক্রিয়া করবে। এক কথায় দ্বিমেরু ভ্রামক, যে দ্বিমেরু ভ্রামক এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যে তলে ক্রিয়া করবে, সেই তলের লম্ব দিক বরাবর টর্ক ক্রিয়া করবে। তাহলে এইটা আমরা যেটা পেলাম, সুষম তড়িৎ ক্ষেত্রে যদি একটি তড়িৎ দ্বিমেরু রাখা হয়, তাহলে তার উপর হচ্ছে কত টর্ক ক্রিয়া করে। ঠিক আছে, চলো। তো এবার তোমরা তো সবাই হচ্ছে ছোট ছোট ভিডিও চাইছো, এর থেকে ছোট তো করা তো সম্ভব নয়, হয়তো পড়ানোই যায় না। হয়তো একটা টপিক বলতে বলতে তোমার সময়ই শেষ হয়ে গেল। ঠিক আছে, চলো ছোট ছোট করেই দেখি কতটা কি করা যায়, এবং তোমরা কতটা কি দেখছো তাও তো আমি কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে বন্ধ থাক।